এই মুহূর্তে যেটা সবথেকে বড় চর্চার এবং সম্ভবত গুজবের বিষয় সেটা হলো তৃণমূল কংগ্রেস যখন তাসের ঘরের মতো ভাঙছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর আগে যে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন তিনি আবার তৃণমূল কংগ্রেসকে নিয়ে সেই কংগ্রেসের মধ্যেই মিশে যাবেন। এভাবেই তিনি নিজের পিঠ রক্ষা করবেন এবং তার দলের যে সমস্ত বিধায়ক সাংসদরা তাকে ভেঙে বেরিয়ে গিয়ে এখন বিজেপির হাত থেকে তামাক খাচ্ছেন তাদেরও তিনি এইভাবেই বাগে আনবেন। এখন এই বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ গুজবের পর্যায়ে রয়েছে, কারণ কোনো পক্ষের তরফ থেকেই এখনো পর্যন্ত এ নিয়ে কোনো শিলমোহর দেওয়া হয়নি। এবার বিষয়টা হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নিয়ে কংগ্রেসের মধ্যে মিশে যাবেন বা তৃণমূল কংগ্রেসকে তিনি কাউকে দিয়ে দেবেন, এটা তিনি করবেন কি করে? সাংবিধানিকভাবে তৃণমূল কংগ্রেস যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়েরই এবং এই দলটাকে কোথাও মিশিয়ে দেওয়ার বা কাউকে দিয়ে দেওয়ার অধিকারটা যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে, সেটা নিয়েই তো একটা বড়সড় প্রশ্ন উঠে গেছে। নমস্কার, আমি পৌলমী এবং আজকের এই পর্বটা শোনার পর হয়তো আপনিও এই কথাটা বলবেন যে সেই পুরনো কথাটাই ঠিক, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কারণ আলটিমেটলি চিৎকার করে ঘন্টাখানেক ধরে নয়, আস্তে ধীরে কথা বলে কম সময়েও কাজের কথা বলা যায়। দেখুন, তৃণমূল কংগ্রেসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তার আগে প্রশ্নটা হলো তৃণমূল কংগ্রেস এখন কার? মানে এখনো পর্যন্ত আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় আছি, নাকি আমরা বাস্তবটা মেনে নিয়েছি যে তৃণমূল কংগ্রেসের মালিকানা নিয়ে এই মুহূর্তে একটা বড়সড় প্রশ্ন উঠে গেছে। দেখুন, একটা দলের দু রকম পরিচিতি সামনে উঠে আসে, এক হচ্ছে সাংগঠনিক পরিচিতি এবং দুই হচ্ছে নির্বাচনী রাজনীতির দিক দিয়ে পরিচিতি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছেন, তিনি বকলমে এখনো পর্যন্ত এই দলের সর্বোচ্চ নেত্রী, সবই ঠিক আছে, কিন্তু এই দলের যারা নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি যারা, তার বেশিরভাগ 2/3 বেশি কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। এবং এখানে আমি কাউন্সিলরদের কথা বলছি না, তারা তো ঝড়ে আম পড়ার মতো টুপটাপ পড়ে যাচ্ছেন। আমি কিন্তু লোকসভা এবং বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের কথা বলছি। আপনারা জানেন, বিধানসভায় ঋতব্রতর নেতৃত্বে তৃণমূলের যে বিধায়করা আলাদা হয়েছেন তারা স্পিকারকে চিঠি দিয়ে অলরেডি সেখান থেকে একটা স্বীকৃতি পেয়ে গেছেন। লোকসভাতে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সাংসদরা স্পিকারকে চিঠি দিয়েছেন এবং এখন তারা অনুমোদনের অপেক্ষায় বসে রয়েছেন, যেটা সম্ভবত খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাবেন। তাদের বক্তব্য হচ্ছে, আমরা একটা আলাদা ব্লক তৈরি করে এনডিএ এর মধ্যে থাকবো, বিজেপির পাশে থাকবো, বিজেপিকে সমর্থন করব, বিজেপি যা বলবে আমরা সেটাই করব। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত ঋতব্রত বা কাকলি ঘোষ দস্তিদার তাদের দুজনের ফ্যাকশনের কেউই কিন্তু এককভাবে বা যুগ্মভাবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সিম্বল দাবি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরাই আসল, আমরা বেরিয়ে এসেছি, আমাদের সিম্বল টাকা পয়সা তৃণমূলের যা আছে সব দিয়ে দেওয়া হোক, বা আমাদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, আমরা একটা আলাদা নতুন দল, এইরকম কোনো কথাই কিন্তু এখনো পর্যন্ত ঋতব্রত বা কাকলি ঘোষ দস্তিদারের তরফ থেকে সামনে আসেনি। এবার তারা যে কথাটা বলছেন আর যেটা তারা করছেন দুটো আলাদা হতে পারে, যেটা বলছেন সেটা আলাদা, যেটা করছেন সেটা আলাদা, কিন্তু আলটিমেটলি এই যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে খর্ব করলেও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী নন, তিনি আমাদের কেউ নন, আমরা তার থেকে আলাদা, তৃণমূলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বা তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, এই কথাগুলো না বলাটা কিন্তু প্রকারান্তরে মমতার দিকেই বন্দুকটা তাক করে রাখা, যে আমরা নড়বও না চড়বও না, আমরা যাবও না আসবো না, এবার তোমার কি করার তুমি করো। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে এই জনপ্রতিনিধি, তার নিজের জনপ্রতিনিধিদের মধ্যে 2/3 যখন তার হাতে নেই, তখন এদের সবাইকে যদি এই মুহূর্তে তিনি নিলম্বিত করে দেন, দল থেকে সাসপেন্ড করে দেন, তাহলে তিনি কিন্তু আদালতে যেতে পারবেন না। আদালতে গিয়ে তিনি এই কথাটা বলতে পারবেন না যে এরা সব দল ত্যাগ করেছে, এরা সমস্ত দল বিরোধী কাজকর্ম করেছে, কারণ সঙ্গে সঙ্গে এরা আদালতে পৌঁছে গিয়ে তখন বলবে, আমরা তো বেরোতে চাইনি, আমরা বিচ্ছিন্ন হতেও চাইনি, আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, জোর করে বের করে দেওয়া হয়েছে। এবং সেই কারণেই দেখবেন এদিকে কিন্তু ঋতব্রত এবং সন্দীপনকে সাসপেন্ড করে দল থেকে বের করে দিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেমে গেছেন। সো বেসিক্যালি এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দুক, যেটা আবার তিনি তাক করে রেখেছেন যে তোমরা যদি আমার না হও তাহলে আমি আদালতে গিয়ে এমন ব্যবস্থা করব যাতে তোমরা আর কারণ না হতে পারো। তো এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সিদ্ধান্ত নেন যে তিনি তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের মধ্যে মিশিয়ে দেবেন, তাহলে প্রথমেই তাকে নিজের দলের একটা বৈঠক ডাকতে হবে। এবার এইখানে যেটা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সংবিধান নাকি এরকমই যে
পার্টি ডেলিগেটরা এই সিদ্ধান্তটা নিতে পারবেন। পার্টি ডেলিগেটদের বেশিরভাগ যদি এই সিদ্ধান্তে শিলমোহর দেন, ভোট দিয়ে বলে দেন যে হ্যাঁ ঠিক আছে আমরা কংগ্রেসে মিশে যাব, দিদির কথায় আমাদের সায় আছে, তাহলে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গে মিশে যাবে এবং সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের নাকি কিছুই করার মতো আর কোনো জায়গা পড়ে থাকবে না। এবার এই বিষয়টা প্রথমেই আজগুবি হয়ে যায় যখন আমরা জানতে পারি যে এবারের নির্বাচনের পরাজয়ের পর এবং ঋতব্রত বেশিরভাগ বিধায়কদের নিয়ে আলাদা হয়ে যাবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার দলের সংগঠন, শাখা সংগঠন, কমিটি যা আছে সমস্ত কিছু ভেঙে দিয়েছেন, ডিসলভ করে দিয়েছেন। এবং দ্বিতীয়ত যে নতুন করে সবটা আবার গড়ার কথা সামনে এসেছে, নতুন করে কারা কারা সব দায়িত্ব পাবেন, কোন সংগঠনের, শাখা সংগঠনের দায়িত্বে কে থাকবেন, সেটা যখন সামনে রাখতে শুরু করা হয়েছে, আপাতত কিন্তু একটা খুব কঙ্কালসার কাঠামো সামনে এসেছে, যেখানে শুধুমাত্র একদম ওপরে কে কি দায়িত্বে থাকবেন সেরকম কয়েকজনের নাম, সেরকম কয়েকটা পদের কথা সামনে রাখা হয়েছে। এবং সেখানেও দেখা যাচ্ছে নতুন করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যেও কিন্তু অনেকজন এই কয়েকদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তারা আর নেই। যেমন উদাহরণস্বরূপ সায়নী ঘোষ, মালা রায়, তারা নতুন করে দায়িত্ব পেয়েছিলেন, তারাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই বলেই জানা যাচ্ছে। তাহলে একদিকে পার্টি ডেলিগেটদের যখন এই হাল, তখন আবার ওদিক মানে জনপ্রতিনিধিরা যদি চ্যালেঞ্জ করে বিষয়টা নিয়ে আদালতে চলে যান, তখন কিন্তু তাদের দাবিটাকেও ফেলে দেওয়া যাবে না। তাহলে বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বৈঠক ডাকেন, কাদের নিয়ে বৈঠক ডাকবেন, কারা আসবেন সেই বৈঠকে? পার্টি ডেলিগেট সবাই নেই, কাউন্সিলররা ধুপধাপ পড়ে যাচ্ছেন, আগেই বললাম, জনপ্রতিনিধিরা বিভক্ত, তাহলে কে আসবেন, কি হবে? এবার বিষয়টা যদি এরকম হয় যে যে কজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে কজন পড়ে আছেন তারা মিলে এই বৈঠকটা করবেন এবং তার মধ্যে থেকে মেজরিটি বা বেশিরভাগ এই সিদ্ধান্তে যদি শিলমোহর দিয়ে দেন যে হ্যাঁ ঠিক আছে আপনি এগিয়ে চলুন, কংগ্রেসের সঙ্গে মিশে যান, আমরা আপনার সঙ্গে রয়েছি, এবং সেখান থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নেন যে ঠিক আছে আমরা কংগ্রেসের সঙ্গে মিশে যাব, তখন সঙ্গে সঙ্গে ঋতব্রত এবং কাকলি ঘোষ দস্তিদার ঠিক সেই কাজটাই করবেন যেটা মহারাষ্ট্রে অলরেডি দুবার হয়ে গেছে, একবার শরদ পাওয়ারের এনসিপি এবং আরেকবার শিবসেনার সঙ্গে। ঋতব্রত এবং কাকলি ঘোষ দস্তিদারের ফ্যাকশন সঙ্গে সঙ্গে আদালতের কাছে গিয়ে বলবেন যে দেখুন এইবার তাহলে আমরাই হচ্ছে আসল তৃণমূল, আমাদের সঙ্গে মেজরিটি জনপ্রতিনিধিরা রয়েছেন, তাহলে তৃণমূল কংগ্রেসের সিম্বল, তৃণমূল কংগ্রেসের তহবিলের টাকা, সম্পত্তি সবকিছু আমাদের দিয়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে এটা তারা করতে যাবেন। এতদিন পর্যন্ত এটা তারা করেননি, তার কারণ এতদিন তারা মোটামুটি দলের মধ্যে থাকার পরেও দল থেকে আলাদা হয়ে পচা ডিম এবং মামলার হাত থেকে বাঁচার জন্য একটা ছত্রছায়ার মধ্যে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু এইবার মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তটা নিয়ে নিলে তারা মরিয়া, তাদের তখন এটা করতেই হবে, সিম্বল চাইতে হবে, আমরাই আসল, সেটা প্রমাণ করার একটা তাগিদ দেখতে পাওয়া যাবে, কারণ তা না হলে তাদের অস্তিত্ব রক্ষা করাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে, খুব মুশকিল হয়ে যাবে। এবং তারই সঙ্গে মনে রাখতে হবে যে একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অলরেডি বিধানসভায় স্পিকারের কাছ থেকে অনুমোদন পেয়ে গেছেন, এরপর যদি খবর আসে কাকলি ঘোষ দস্তিদারের ফ্যাকশন লোকসভার স্পিকারের কাছ থেকেও অনুমোদন পেয়ে গেছেন, তখন কিন্তু এই দুজন আম আর দুধের মতো একসঙ্গে যদি মিশে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে একেবারে আঁটি হয়ে গড়াগড়ি খাবেন। সেক্ষেত্রে তার দলের সিম্বল, দলের তহবিলের টাকা, যেটা সিম্বলের মতোই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিছু তার হাত থেকে যাবে। তৃণমূল কংগ্রেসের তহবিলে প্রায় 1000 কোটি টাকার মতো রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে, সেটাও যদি তার হাত থেকে চলে যায়, এটাও কিন্তু তার কাছে একেবারে দলের সিম্বলের মতোই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলোও তার হাত থেকে চলে গেলে তার কিন্তু এদিক ওদিক কোনো দিকে যাওয়ার মতোই কোনো রাস্তা, জায়গা কিছুই পড়ে থাকবে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি হবে সেটা বলার আগে এটা প্রমাণ করতে হবে যে তৃণমূল কংগ্রেস কার। এবার এইখান থেকে আমরা আসি দ্বিতীয় ভাগে, খুব ইন্টারেস্টিং ভাগ। মানে দেখুন, রাজনীতি তো সম্ভাবনা শিল্প। ধরুন এটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিকভাবে প্রমাণ করে দিলেন যে দলটা তার, সিম্বল, দলের তহবিল, স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছু তার কাছেই থাকা উচিত, বাকিরা যারা যে কথা বলছে সেগুলো সব দল বিরোধী কথা, তারা দল ত্যাগ করেছে, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং সেই কারণে দলের সমস্ত কিছু তার হাতেই থাকার কথা এবং তিনি একমাত্র সত্যিকারের মালিক তৃণমূল কংগ্রেসের। ধরুন এইটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন এবং তারপর সিম্বল, তহবিলের টাকা, স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে গেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক করেন যে তিনি কংগ্রেসের সঙ্গে মিশে যাবেন এবং কংগ্রেস যদি রাজি হয় যে হ্যাঁ ঠিক আছে আমরা তৃণমূলকে নিয়ে নেব, তখন কি হবে?
সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুদলকে এই বৈঠক ডাকতে হবে। তৃণমূলকে যেরকম সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে আসতে হবে যে তারা কংগ্রেসে মিশে যাবেন, তেমনি কংগ্রেসকেও তো আবার সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে আসতে হবে যে হ্যাঁ তৃণমূলকে আমরা গ্রহণ করব। তারপর রেজলিউশন পাশ করবে দুটো দলই, তারপর লিখিতভাবে সে সমস্ত কথা জানাতে হবে এবং এটা একটা গোটা প্রসেস। এইভাবে আস্তে আস্তে দুধে জল মেশার মতো করে কংগ্রেসের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস মিশে যাবে। একদিনে এটা বিষয়টা হবে না, আস্তে আস্তে এটা একটা দীর্ঘ সময়, বেশ কয়েকদিন সময় লাগবে, আস্তে আস্তে বিষয়টা হবে। একটা ফিনান্সিয়াল অডিট হবে এবং তার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যা টাকা পয়সা তহবিলে আছে, তাদের যা স্থাবর অস্থাবর সম্পত্তি, সেটাও আস্তে আস্তে কংগ্রেসের হয়ে যাবে। এবং এইভাবে কংগ্রেসের মধ্যে তৃণমূল কংগ্রেস মিশে গেলে তৃণমূল কংগ্রেস বলে আলাদা করে তখন আর কিছু থাকবে না, নামটা চলে যাবে, সিম্বলটা চলে যাবে। একইভাবে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি যারা রয়েছেন, আবার এখানে বলে দিই, আমরা কিন্তু এই সিনারিওটা ধরে নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে তিনি যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তৃণমূলের সঙ্গে রয়েছে বলে মনে করছেন, তারাই কিন্তু তৃণমূল কংগ্রেস, বাকিরা নয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আপন বলে মনে করেছেন বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা রয়েছেন, তারাই তৃণমূলের জনপ্রতিনিধি। তারাও আস্তে আস্তে কংগ্রেসের ভেতরে ঢুকে যাবেন, কংগ্রেসের বিভিন্ন পদে বসে পড়বেন। এবার সেক্ষেত্রে প্রশ্ন দাঁড়াবে যে কাকলি ঘোষ দস্তিদার আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ফ্যাকশনের তাহলে কি হবে? আবারও বলি, আমরা ধরে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে এরা তৃণমূল নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন তারাই তৃণমূল। তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের ফ্যাকশনকে যেটা করতে হবে, এসব ক্ষেত্রে যা হয় তাদের অপেক্ষা করে বসে থাকতে হবে। স্পিকার কতদিনে নড়ে চড়ে বসে কোনো সিদ্ধান্তে আসবেন, কোনো পদক্ষেপ করবেন, তার জন্য অপেক্ষা করতে হবে। না হলে তাদের আদালতে যেতে হবে। এবার আদালতে গিয়ে তাদেরকে আবার সমস্ত কিছু প্রমাণ করতে হবে এবং সেক্ষেত্রে এই যে সময়টা, এই সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যদি কোনো সাসপেনশন অর্ডার না আসে বা সেটা যদি স্পিকার গ্রহণ না করেন, তাহলে তাদের বসে থাকতে হবে এবং তারা এই সময়টাতে, যতক্ষণ না পর্যন্ত সাংবিধানিকভাবে এটার মীমাংসা হচ্ছে, ততক্ষণ সংসদে এবং বিধানসভায় দলহীন হিসেবে তারা থাকবেন। তারা কিন্তু পদহীন হবেন না, মানে তাদের সাংসদ পদ বা বিধায়ক পদটা কিন্তু চলে যাবে না, তারা দলহীনভাবে থাকবেন। এবার তারা আবার মিলে একটা নতুন দল তৈরি করবেন কিনা সেটা অবশ্য তারা ভেবে দেখতে পারেন, সেদিকেও তারা পদক্ষেপ করতে পারেন। বিষয়টা হচ্ছে, দল যেমন এদের সিম্বল দিয়েছিল, তেমন মানুষ আবার এদের ভোট দিয়েছিলেন। এই ঝগড়াতেও কিন্তু খেলাতে খেলাতে বছর কাটিয়ে দেওয়া যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা প্রমাণ করতে না পারেন যে তিনিই আসল তৃণমূল এবং তার কাছেই সবকিছু থাকা উচিত, তাহলে আগেই যেটা বললাম সেটা হবে। সেক্ষেত্রে ঋতব্রত এবং কাকলি ঘোষ দস্তিদারের উপরেই সবটা নির্ভর করছে। তারা আদালতে যাবেন, নির্বাচন কমিশনের কাছে যাবেন, সিম্বল চাইবেন, কি করবেন, সবটাই সেক্ষেত্রে তাদের উপর নির্ভর করছে। এইবার তাহলে আমরা চলে আসি একদম শেষ প্রশ্নে, যে এই যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস মিশে যাবে কথাটা বলা হচ্ছে, এর ভিত্তিটা কি? সত্যি কি এটা শুধুমাত্র গুজব, নাকি এর কোনো ভিত্তি, কোনো যুক্তি আছে? আর এইখানেই আসছে সেই প্লট টুইস্ট, যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে নেবে কেন, কেন তৃণমূলকে গ্রহণ করবে? এই যে কথাটা হাওয়ায় ভাসানো হচ্ছে, এই মুহূর্তে চারিদিকে চলছে, এর পেছনে যুক্তিটা কি, কারণটা কি, কংগ্রেস কেন নেবে? আমরা যদি ইনভেস্টমেন্টের হিসাবে দেখি, তাহলে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, তার দেওয়ার মতো কিচ্ছু নেই শুধু মাথা ব্যথা ছাড়া। আমি আপনাকে দুটো ছবি দেখাচ্ছি। একটা হচ্ছে 2011-র ছবি, সোনিয়া গান্ধী ফুলের তোড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছেন 2011-তে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বাম শাসনের ইতি ঘটিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছেন। আরেকটা হচ্ছে 2026-এর ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু হারিয়েছেন, পরাজিত হয়েছেন, দেউলিয়া, তিনি দিল্লিতে গেছেন, সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরকে জড়িয়ে ধরেছেন। এবার এই দুটো ছবির মাধ্যমে কি প্রমাণ হয়? কিচ্ছু না, এক্স্যাক্টলি কিছুই না। তার কারণটা হচ্ছে 2011-তে যতই সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানান না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র অনেক আগে থেকে কংগ্রেসের পেট কাটতে শুরু করেছেন এবং 2011-তে ক্ষমতায় আসার পরেও তিনি থামেননি। 2011 থেকে 2026 পর্যন্ত কোথাও কোনো রকম ভাবে তিনি থামেননি। কংগ্রেস পশ্চিমবঙ্গে বসে বসে মার খেয়েছে, বিরোধী স্পেসে তাদের জায়গাটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করেছেন, অধীর রঞ্জন চৌধুরীর সিট বা তার যেটুকু ক্ষমতা ছিল সেটা নষ্ট করেছেন, যাকে ব্যবহার করে আবার সেটা করা হয়েছে, তিনি এখন বিজেপির পাশে গিয়ে বসেছেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে এত কিছুর পরেও এবারে কিন্তু বিধানসভায় কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন, কংগ্রেসের বিধায়ক পশ্চিমবঙ্গে রয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের সাংসদও কিন্তু রয়েছেন লোকসভায়। ব্যক্তিগত ক্যারিজমায় বলুন বা যে কোনোভাবেই হোক, কংগ্রেসের কিন্তু জনপ্রতিনিধিত্ব রয়েছে। এখন পশ্চিমবঙ্গ